সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিআরএস টাইমস ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজন আয়নার পেছনে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি অলিউর রহমান খান। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেখব গুমের শিকার ভুক্তভোগীদের নানা কষ্টের কথা, আয়নাঘরের দুঃসহ স্মৃতির কথা, আয়নার পেছনের কথা। আমাদের সঙ্গে আজকে তেমনই একজন ভুক্তভোগী উপস্থিত আছেন, মাসুদুল কবির। মাসুদুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মাসুদুল কবির। আমার দেশের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানাতে। আমি ছাত্র জীবন ঢাকাতেই পড়ালেখা করে ভার্সিটি লাইফটা এখানে শেষ করছি আর কি। ইন্টারমিডিয়েট পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে পড়ালেখা করছি। তো পরবর্তীতে ঢাকায় চলে আসি। তো ফ্যামিলিগতভাবে একটু অর্থনৈতিক সমস্যার কারণে আমাকে পার্ট টাইম জব করেই পড়ালেখার খরচগুলো সাধারণত নিজেকে বহন করতে হতো। আমি ফার্স্ট হচ্ছে গুলশানে আমি জব করতাম। ওখানে গুলশান আপনার বাড়িধারা, ডিওসিস বাড়িধারাতে, ওখানে আমি দীর্ঘ 8 বছর চাকরি করছি। তা আমার ব্যাকগ্রাউন্ড আসলে অতীত জীবনে আমি রাজনীতির সাথে জড়িত না, পলিটিক্যালের সাথেও জড়িত না, এবং কোনো রাষ্ট্রীয় দ্রোহী কোনো কাজের সাথেও আমি সম্পৃক্ত না। আমি অ্যাজ এ স্টুডেন্ট পাশাপাশি পার্ট টাইম চাকরি করছি, এটাই হচ্ছে আমার তা আমার যদি অতীতের ব্যাকগ্রাউন্ড দেখা যায়, আমি যেখানে চাকরি করছি ওই জায়গাগুলোতে আমার ফিঙ্গারপ্রিন্ট আছে। আমার বাসা এবং আমার টোটাল আমার লাইফের হিস্ট্রি যদি কল রেকর্ড দেখা হয়, অফিস আর বাসা ছাড়া আর আমার কোনো নাই। তো পরবর্তী লাইফে আমি একটা চাকরি চেঞ্জ করি, তখন আবার গুলশানে আসি। তখন আমি যেখানে চাকরি করতাম সেটার নাম হচ্ছে সোয়ান ফর্ম, বাংলাদেশের স্বনামধন্য একটা কোম্পানি। ওখানে আমি গ্রাফিক্স ডিজাইনার, পাশাপাশি আইটি সাপোর্ট হিসেবে আমি ওখানে জব করছি। তো পাশাপাশি যেহেতু আমি ছোটো থেকে একটু আমার ফ্যামিলিগতভাবেই খুব ধর্মভীরু, আমরা গোটা গোষ্ঠীটাই আমরা নামাজের সাথে একেবারে যুক্ত ছিলাম, ধার্মিক পরিবার আর কি। আমার দাদা ছিল আলেম, তো আমরা সুন্নতি লেবাস এই নিয়ে আমরা প্র্যাকটিসিং মুসলিম হিসেবে। তো প্রতিষ্ঠানে নামাজ উনি পছন্দ করতো না, কাউকে অ্যালাউ করতো না। তো হয়তো আমাকে নিচে নেওয়ার পরে যখন তাদের একটি হলো যে এই হুজুরকে কেন এখানে নেওয়া হয়েছে, আমি তো হুজুর দেখতে পারি না। পোশাক আমি অ্যাজ ইউজুয়াল নর্মালি পরতাম আর কি। তো তখন ওইটা একটা আমার উপরে একটা তাদের একটা ওনার একটা ক্ষোভ ছিল আর কি। তারপরেও অনেকদিন চাকরি করছে ওখানে আলহামদুলিল্লাহ। তো মাঝে ওনাদের বিভিন্ন প্রজেক্ট যখন উদ্বোধন হতো, তখন ওই প্রজেক্টের সময় আমাকে দিয়ে মিলাদ পড়ানো হতো আর কি। মোনাজাত করানো হতো মিলাদ। যেমন ওনাদের রিয়েল এস্টেট ছিল পাশাপাশি, তো রিয়েল এস্টেটগুলো আমাকে দেখতে হতো ডিজাইনার হিসেবে। তো আমাকে হচ্ছে ওনাদের ওই নতুন যখন প্রজেক্ট উদ্বোধন হতো, আমাকে নিয়ে যেত মিলাদ পড়াতো। তো লাস্ট হচ্ছে আমি ধরা পড়ার ঠিক 15-20 দিন আগের আনুমানিক এমন কথা। তো ওনার মায়ের হচ্ছে মৃত্যুবার্ষিকীতে তখন আমাকে বলে যে মিলাদ পড়াইতে। তো এটা আমি হচ্ছে ভেটো দিছি, আমি এটা করাতে রাজি হই নাই। আমি তো দেখেন প্রজেক্টগুলো উদ্বোধন করছি ঠিক আছে, কিন্তু মায়ের মৃত্যুবার্ষিকী এটা আসলে আমি আপনার মায়ের মৃত্যুবার্ষিকী আমি পড়াইতে পারবো না, আপনি কোনো আলেম দিয়ে আপনি পড়াইতে পারেন। তো তখন আমাকে জামাত শিবির বলে গালিগালাজ করে, অকথ্য ভাষা গালিগালাজ করে। তার কিছুদিন পরেই আমি জানতে পারলাম যে আমাকে ওনাদের একটা ম্যানেজার ছিল, এজিএম ছিল আর কি। তো এজিএম সাহেব আমাকে বললো যে আপনি একটা ফ্লোর প্ল্যান নিয়ে হচ্ছে প্রিন্ট করে আমার ইয়েতে আসেন, কনফারেন্স রুমে আসেন। তো আমি কনফারেন্স রুমে যাই। কনফারেন্স রুমে যাওয়ার পরে ওখানে 2জন সিটিটিসির অফিসার, দুইজনই হচ্ছে ইন্সপেক্টর। জি, আমার অফিসে ওনারা হচ্ছে এজিএম সাহেবের সাথে বসে আছে। আমি মনে করছি যে হচ্ছে ক্লায়েন্ট, হয়তো বা আমাদের কোনো একটা প্রজেক্ট হয়তো ফ্ল্যাট কিনবে এরকম। তা আমি সুন্দর করে নিয়ে গিয়ে তাকে দিচ্ছি। তো এজিএম সাহেব বললো যে আপনি বসেন, এবং 2জন অফিসার ওনারাও বললো যে আপনি বসেন। হয়তো আমি ভাবছি হয়তো আমাকে কোনো প্রজেক্ট বুঝাই দিতে হবে, এমন কিছু, আরও যদি কিছু হেল্প লাগে তো হেল্প করবে। তো আমাকে বসতে বলে আমি বসছি। বসার সাথে সাথে উনি এসে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দিয়েছে। সিসি ক্যামেরা, স্পষ্ট সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরা সামনে একেবারে নিয়ে আমার দুই হাতে হ্যান্ডকাপ পরালো, পিছনে আমাকে বেঁধে ফেললো। হ্যান্ডকাপ দিয়ে বেঁধে আমাকে ওখানে চড়থাপ্পড় মারা শুরু করছে। তা আমি বলছি যে আপনারা কেন ধরছেন, আমাকে হাতে হ্যান্ডকাপ পরেছেন কেন? তো বলছে যে তুমি শিবির করো। আমি বলছি না, আমি শিবির করি না। তো আমাকে তখন বলছে ঠিক আছে তাহলে চলো, তারপরে তুমি কি করো সেটা বোঝা, তোমার ব্যাপারে আমাদের কাছে অভিযোগ আছে। প্রত্যেকের হাতে হচ্ছে আর্মস, পিস্তল নিয়ে আমাকে চারিদিক থেকে মাথায় পিস্তল ঠেকেছে, কেউ আমার মাথায় পিস্তল ঠেকেছে। আমি তো আমাকে যখন গুমে রাখছে তখন আমি তো তার আগে তো চিনি না। হ্যাঁ, তো
হচ্ছে আমাকে যখন পিস্তল ঠেকেছে তখন আমি আর কোনো কথা হয় না, আমি শুধু এক গ্লাস বললাম যে আমার পানি পিপাসা লাগছে, এক গ্লাস পানি দাও। তখন ওখানে একজন পিয়ন ছিল, তো পিয়ন এসে আমাকে এক গ্লাস পানি দিল। তো আমি পানিটা খেলাম। পানি খাওয়ার পরে তখন আমাকে শুধু চর থাপ্পড় মারলো, বললো যে এখানে কোনো কথা বলবো না, তুমি হচ্ছে চুপ থাকো। তো আমি আর কোনো কথা বলি না। তখন আমাকে ওরা হচ্ছে নেওয়ার জন্য ওই সিসি ক্যামেরা ছিল আমার চোখের সামনে, সিসি ক্যামেরা তারা ভেঙে ফেললো এবং সিসি ক্যামেরার এনআরবি যা ছিল আর কি, যে ডিভাইসগুলো ছিল প্রত্যেকটা ডিভাইস তারা হচ্ছে নিজেরা হচ্ছে ওরা ভেঙে ওরা হচ্ছে নিজেরা নিয়ে জন্য আরেকজন অফিসার ছিল তাকে নিয়ে তারা উদ্ধার করলো। এবং পাশাপাশি হচ্ছে আমি যে পিসিতে বসতাম, কোম্পানির যে কাজগুলো করতাম, ওই পিসি হচ্ছে তারা সাথে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে কিছু সিঁড়ি থেকে নামালো। নামানোর পরে আমার কলিগরা চুপচাপ সবাই দেখতেছে, ওখানে কেউ সবাই সামনে দেখছে, কেউ কিছু বলতেছে না, সবাই তো আতঙ্কে আছে। তো ওখানে আরেকজন হুজুর ছিল, মানে কেবল নতুন আসছে আর কি। তো আমাকে বলছে যে সে কে, আমি চিনি না। তো তাকে আর নাই না, সে নতুন, যেহেতু সে কবির সাহেবের হচ্ছে পরিচিত আর কি, তাকে নাই। তো আমাকে নিয়ে গেল সিঁড়িতে লিফট থেকে আমাকে নামালো হাত বেঁধে এই অবস্থায়। তো গাড়িতে উঠালো, গাড়িটা মনে হলো যে হায়েস বড় গাড়ি, অনেকগুলো অফিসার সহ আমাকে নিয়ে হচ্ছে আপনার গাড়ির ভিতরে ঢুকাই। কিছুক্ষণ পরে আমার হচ্ছে চোখ বেঁধে ফেলে এবং তখন বলে যে কিছুক্ষণ পরে বলে যে তোকে সামনে হাতির জেল পার হয়ে তোকে হচ্ছে ক্রস ফায়ার দেবো। তা আমি তখন খুবই মানে আতঙ্কে। তা আমাকে কিছুক্ষণ নেওয়ার পরে আমি তো অনুমান করতে বোঝা যায় যে কোথায় কতটুকু সময় লাগছে, কারণ গুলশান 1 থেকে আপনার কাউন্টার টেরিজম সিটিটিসি এর দূরত্ব খুব একটা বেশি দূরে না, আর রাস্তা তখন ফাঁকা ছিল। মোটামুটি আধা ঘন্টা বা 45 মিনিট এমন মনে হলো আনুমানিক। যে সময় মধ্যে আমাকে গাড়ি থেকে তারা নামানোর পরে চোখ বাঁধা, আমি তো দেখতে পারি না। তখন আমি সিঁড়ি দিয়ে উঠাতে যাচ্ছি, আমি পড়ে যাচ্ছি। তখন তারা ধরে আমাকে একটা লিফটে নিয়ে কয়তলায় নিল আমি বুঝতে পারি না। আমাকে নামানোর সাথে লিফট থেকে আমাকে নামায় একটা রুমের ভিতরে ঢোকানোর সাথে আমার হাতে হ্যান্ডকাপ দিয়ে, পিছনে তো বাঁধাই আছে, পায়ের সাথে আরেকটা হ্যান্ডকাপ দিয়ে 2 পায়ের চেয়ারের সাথে আমাকে বেঁধে ফেলে আর হচ্ছে এই হাতটা হ্যান্ডকাপ খুলে 2 হাতের সাথে এই চেয়ারের সাথে আমাকে এইভাবে বাঁধার পরে হচ্ছে লাঠি দিয়ে শুধুমাত্র আমার এই আপনার পায়ের নিচ থেকে, মানে এখান থেকে হাঁটু থেকে একেবারে পায়ের তলা পর্যন্ত শুধু হচ্ছে আমাকে সমানে মারে, কোনো কথা বলতেছে না, শুধু বাড়ি দিচ্ছে। তা আমি চিৎকার দিচ্ছি, আমি বলছি কেন আপনারা মারতেছেন কেন, আমাকে যে কারণে ধরছেন আপনি বলেন, এবং আপনারা যে ধরছেন আমাকে তাহলে তো আপনার ব্যাকগ্রাউন্ড আমার জানার কথা, তাহলে আপনি কেন বলছেন যে তোর কাছে এত কথা শুনে তোকে মারছি, যা বলবো তুই তাই স্বীকার করবে। আমি বলছি কী স্বীকার করতেন বলেন। তো বলছে যে আগে তোকে আমার পিটাইতে মন চাইছে পিটাই, মানে কোনো কথা নাই, শুধু মারতেছে আমাকে। এমন আমাকে মারতে হচ্ছে আমি পুরো সেন্সলেস হয়ে গেছি। চোখ খুলে নাই, শুধু কথা শুনতেছি কি ওই যে আওয়াজ। আমি দীর্ঘদিন ওখানে ছিলাম, আমি ঘুমেছিলাম প্রায় 10 মাস, 292 দিন। তো এই পরবর্তীতে অফিসারগুলোকে একটা করে চিনছি, তো পরে তো আমাকে চোখ খুলে দিছে আর কি। তো শুরুতে আমাকে টানা 3 মাস তারা এইভাবে পিটাইছে, একেবারে হচ্ছে চোখ বন্ধ করে, কখনো চোখ বন্ধ কখনো চোখ খোলা রাখে। তো শুরুর দিনটা আমাকে চোখ বন্ধ করেই তারা আমাকে মারধর করে প্রচুর পরিমাণে, আমি সেন্সলেস হয়ে যাই। আবার তারা আমাকে মাথায় পানি ঢালে এবং চোখে মুখে পানি দিয়ে আবার তারা আমাকে জ্ঞান ফিরে আবারও আমাকে মারতে থাকে। তো আমাকে ওই দিনকে খুব বেশি জিজ্ঞেস করে না, শুধু মারতে থাকে। তখন আমাকে বলে যে তোকে আমরা যা শেখাবো সেটা তোকে স্বীকার করতে হবে। আমি কী স্বীকার করবো? বলতেছে যে তুই হচ্ছে অমুক জায়গায় বোমা হামলা করছিস, এটা তোকে বলতে হবে। আমি না, আমি মরে গেল আমি এটা স্বীকার করব না, কারণ আপনারা জানেন যে আমি কিছু করছি কি করি না। কারণ আমি তখন খুব স্পষ্ট হয়ে বলছি, আপনি আমার গোটা লাইফের, আমি ঢাকা শহরে যখন পা দিছি, আমি খুব ছোট অবস্থায় ঢাকাতে পা দিছি, তো ওই থেকে আমার এ পর্যন্ত আপনারা ধরছেন আজ পর্যন্ত আমার হিস্ট্রি দেখেন, আমার অফিস আর আমার বাসা ছাড়া কোনো হিস্ট্রি নাই। ইভেন আমার ফোন কলও আপনারা বলেন, আমি তখন প্রশ্ন করছি, আপনারা বলেন যে আমার ফোন কলে কোনো রেকর্ড আছে, আমার লোকেশন আপনারা জাস্টিফাই করছেন, এই লোকেশন তদন্ত করছেন, কোনো আছে? বলছে না, তোর অফিস আর বাসা ছাড়া কোনো পাই না, ঠিক আছে, কিন্তু তোর মালিক তোদের ব্যাপারে যেটা দিয়েছে, তো উপর থেকে অর্ডার আসছে, তোকে মানে আমরা ধরে মারবো এবং তোকে তোর ক্রস ফায়ার দেবো, এটা হচ্ছে আমাদের ইচ্ছা। তা আমি তখন খুবই মানে ভয় পাই, খুবই ভেঙে পড়ছি যে আমার সাথে কেন এমন হচ্ছে। আমি তো কোনো রাষ্ট্রদ্রোহীর সাথে আমি কোনো না, এবং কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও না,
তাহলে আমাকে কেন ঠিক আছে, আমি যখন ছাত্র জীবনে ছিলাম হয়তো ছাত্র শিবিরে অনেক ভাইরা আসতো, যেহেতু ধর্মপ্রিয় ছিলাম, পরিচয় ছিল, আসতো, গুলশানে থাকতাম, ওখানে আসতো, আমার সাথে কথা বলতো, একসাথে সলাৎ পড়ছি, তাবলিগ বিভিন্ন সময় তাবলিগের মেহনতও আমি সময় লাগাইছি, এছাড়া আমার কোনো নেই। তো তারা বলে, স্বীকার করে যে তোর সাথে তুই কোনো বোমা হামলা করস নাই, তুই হচ্ছে এটা নিয়ে পরিকল্পনা করস নাই, সেটা আমরা সবই জানি, কিন্তু তোকে আমরা যেটা বলতেছি এটা তোর করতে হবে। তো আমি ওই দিনকে স্বীকার কোনো অবস্থায় করি না, তা প্রচুর মারে আমাকে। তো মারার পর আমি তখন পাশে একজন অফিসার তখন বলতেছে রাত 12:30 পার হয়ে গেছে, এতক্ষণ মারলে ওকে আর বাঁচানো যাবে না, ওকে হচ্ছে একটা ডাইক্লোফেনাক খাওয়ায়ে ওরে হচ্ছে আপাতত আজকে কালকে থেকে আবার শুরু হবে। তো আমাকে তখন রাত এটা বললো, তখন আমি ওরা হচ্ছে আমাকে একটা ডাইক্লোফেনাক খাওয়াই দিল ব্যথার ইয়ের জন্য, কারণ তার পরের দিন আবার মারবে। তো ডাইক্লোফেনাক খাওয়ার পরে আমি তো হাঁটতে পারি না, তখন আমাকে 2 জন অফিসার তারা হচ্ছে আমাকে কোলে করে, একজন ঘাড়ে আর একজন পা ধরে আমাকে একেবারে একটা লকআপে তারা রেখে আসলো। তো পরে জানতে পারলাম যে এটা হচ্ছে 7 তলা, কারণ পরে তো চোখ খোলা অবস্থায় আনা নেওয়া করতো। 7 তলায় একেবারে হচ্ছে আমাকে প্রথম একটা ছোট্ট একটা কবরের মতো একটা জায়গা, ওখানে আমাকে রেখে দিত ওর ভিতরে। তো ওই দিনকে আমাকে প্রথম দিন আমাকে নিয়ে গিয়ে ওভাবে ফালাই দিল। আমি ফালানোর সাথে সাথে আমি সেন্সলেস হয়ে পুরো পড়ে আমি আর উঠতে পারি না, জ্ঞান না, আমার জ্ঞান না, আমি ওখানে কী অবস্থায় আমি রাত পার করছি আমি জানি না। তো তারপরের দিন সকালে ঠিক যখন 9টা শুরু হলো, তার ভোরবেলায় আমাকে হচ্ছে কয়েকজন কনস্টেবল যারা ডিউটি থাকে ওখানে আমাদের সেলের সামনে, তো বলছে যে তুমি খাওয়া দাওয়া করে নাও, হচ্ছে তোমাকে আবার এখন আবার শুরু হবে জিজ্ঞাসাবাদ। তো স্বাভাবিকভাবেই তো এই অবস্থায় কারো তো খাবার তো আসলে পেট দিয়ে মুখ দিয়ে ঢোকে না। তা আমি আমার হাতগুলো তো আমার পুরো মেরে চেঁচে দিছে, আমি ভাত খেতে পারতেছি না, আমি খাইতে পারি না, শুধু অল্প একটু পানি খেলাম, আর হচ্ছে আমি পানি খেয়ে বসে আছি। কিছুক্ষণ পরে এসে 2 জন কনস্টেবল এসে আমাকে লকআপ খুলে আমাকে নিয়ে গেল। তো আমি তো হাঁটতে পারি না, 2 জন আমাকে ঘাড়ে করে কোলে করে নিয়ে গেল, নিয়ে গিয়ে এরা দোতলাতে হচ্ছে ওই দিনকে আবার আমাকে হচ্ছে চোখ খুলে নিয়ে গেল দ্বিতীয় দিন। তো দোতলায় আমাকে হচ্ছে একটা অফিসারের রুম, ওনার হচ্ছে রহমতুল্লাহ, এডিসি রহমতুল্লাহ, ওনার রুমে আমাকে নিয়ে ওখানে 9টার সময় নিয়ে সাথে সাথে আমার চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে একেবারে 9টা থেকে একদম 1টা পর্যন্ত আমাকে টানা মারতে থাকে ওই এডিসি সাহেবের রুমে। এবং কতজন অফিসার আসে, একজন আসে আরেকজন মারে, আরেকজন আসে আরেকজন, মানে রেস্ট নিয়ে তারা হচ্ছে যখন একজন হাত ব্যথা হয়ে যায় তখন আরেকজন মারে। আমি পুরোটাই হচ্ছে মানে আমার শরীর দিয়ে এখান থেকে পুরো নিচ দিয়ে শুধু রক্ত পড়তেছে ছেঁচা ইয়ে দিয়ে, আর হচ্ছে কানে মানে একজন চারিপাশে এমন করে আমাকে ঘিরে ধরে শুধু 2 কানে আমাকে থাপড়াচ্ছে, আর কান দিয়ে রক্ত পড়ে, আমার কান দিয়ে পুরো রক্ত পড়ছে। এখনও আমার এই কান দিয়ে একটু হালকা একটু চাপ লাগলে পরে কানের এখান থেকে আমার রক্ত বের হয়। তো 1টা পর্যন্ত আমাকে পুরো মারতে থাকে এরকমভাবে। তো আমি বলছি কেন মারছেন, ওই দিনকে আমার কোনো কিছু জিজ্ঞাসাবাদ করে না, বলে যে ইচ্ছা হয়েছে মারতেছি, বলছে তোকে মারতেছি এই জন্য যে আমরা যা যা শিক্ষা দেবো তোকে তাই তাই বলতে হবে। তা আমি কী বলতে হবে বলেন, তখন আমাকে যে একটাই কথা যে তোকে বলতে হবে যে হচ্ছে আমরা তোকে একটা বোমা দেবো, তুই হচ্ছে অমুক জায়গায় গিয়ে হচ্ছে বোমা হামলা এটা তোকে করতে হবে, আমাকে শেখা। এবং তারা চাচ্ছিল যে আমাকে নিয়ে এবং আরও কিছু গুমে ছিল ওখানে, তাদেরকে নিয়ে তারা একটা মিথ্যা একটা নাটক সাজিয়ে জঙ্গি সংগঠন হিসেবে তো ওরা হচ্ছে আমাকে এটার জন্য খুব ফোর্স করতেছিল। তা আমি কোনো বস্তুতে রাজি না, আমি মরে গেলেও আমি তো করবো না, কারণ আমি তখন বুঝতে পারছি যে তাদের, কারণ আমরা তো ওই সময় আমরা বিভিন্ন ঘটনাগুলো দেখতেছি, তখন আমি মনে হলো যে আমাকে ট্যাপে ফেলছে, তারা ফেলছে, এত ব্যক্তিগত আক্রোশ থেকে আমাকে এই জায়গা থেকে এসে এখানে নিয়ে আসছে। তখন আমি বলছি যে আমি মরে গেলেও আমি এটা করব না, কারণ আমি এটা করা মানে আগামী দিনে পুরো বাংলাদেশের একটা মানে জন্য এটা সমস্যা, এবং আলেম ওলামা অন্যান্য ধর্মীয় বিশেষ করে যারা ধর্মভীত মানুষ তাদের উপরে এটা বড় একটা প্রেশার আসবে, এবং আপনারা অসংখ্য মানুষকে তখন ধরে এইভাবে নিয়ে আপনারা মিথ্যাভাবে এই করে স্বীকার করেন, এটা আমি মরে গেলে তখন আমাকে বলছে এই তো তুই তো ভালো খুব ট্যালেন্ট মানুষ, তুই তো বুঝছিস আমরা কি করতে চাচ্ছি, কয় তাহলে বুঝছিস যখন তোরে আমরা ছাড়বো না, তোকে টুকরা টুকরো করে আমাদের যে পাশে যে আছে যে পুকুর আছে এখানে মাগুর মাছ আছে সেখানে তোকে খাওয়াবো। তো একজন আমার মাথায় পিস্তল ধরে আরেকজন হচ্ছে আমাকে বলতেছে তুই যদি এখন না বলিস তোকে এই অবস্থায় তোকে হচ্ছে হত্যা করব। তো আমি তারপর স্বীকার করি না। পরবর্তীতে আরেকজন অফিসার এসে তখন আমাকে ইমোশনালি তারা হচ্ছে ব্ল্যাকমেল করে, সেটা হচ্ছে আমার ফ্যামিলির মা বোনদেরকে মানে তারা ধর্ষণ করার জন্য
অফিসারটা বলছে, তুই যদি আমাদের কথা না শোনস তাহলে তোর সামনে তোর মা এবং তোর পরিবারের মহিলাদেরকে নিয়ে এসে এখানে উলঙ্গ করে ধর্ষণ করা হবে। শুধু ধর্ষণ না, আরো অনেক নেককারজনক কাজ করে ভিডিও করে আমরা ছাড়বো। তা আমি খুবই মর্মান্তিক কি সময় আমরা পার করে এসেছি। তো অফিসারগুলো বলতেছে আমরা এখানে এরকম অনেক ঘটনা ঘটাইছি, যারা স্বীকার করবে না তাদের সামনে তাদের পরিবারে তার স্ত্রী অথবা তার মা তাদেরকে বোনকে নিয়ে এসে আমরা ধর্ষণ করে তাকে আমরা এভাবে বলতে স্বীকার করাবে, তুই স্বীকার করবি না কতক্ষণ, তোকে মেরে যদি কাজ না হয় তাহলে তোকে এইভাবে আমরা স্বীকার করাবো। তখন আমি তাদেরকে বলি যে ঠিক আছে, আপনার আমার মা বোনদেরকে অন্তত আমার পরিবারের কাউকে নেন না, আপনারা যা বলেন আমি তাই স্বীকার করবো, বলেন কি করতে হবে। তারপরে তারা অলরেডি গাড়ি পাঠাচ্ছে, মানে গাড়িটা রিপোর্টটা রেডি করছে, আমার ফ্যামিলি থেকে তুলে নিয়ে আসবে, এটা তারা অলরেডি ইয়ে করছে। তখন আমি যখন তাদের কাছে কোঅপারেট করার জন্য যে তারা আপনি যা চান আমি তাই বলবো, আমি বলেন, তখন তারা হচ্ছে আমার ফ্যামিলিকে আর আনে না। তখন আমাকে ওই দিনকে রাত মানে দুপুর 1টার পর থেকে তখন আমাকে রিল্যাক্স দেয় কিছুক্ষণের জন্য। তখন আমাকে হচ্ছে নামাজের সময় হয়, তখন আমাকে বলে যে ঠিক আছে নামাজের সময় আছে, তুই এখন নামাজ পড়বি, নামাজ পড়। তো আমাকে উজু করতে দেয় না, ওখানে তায়াম্মুম করে আমি তো উঠতে পারতেছি না, এবং বাথরুমে যাওয়ার মতো আমার সেই শক্তি নাই, কথাও বলতে পারতেছি না। আর আমাকে তখন আমি তখন ইশারায় সালাত পড়ি। আর খাইতে দেয়, আমি তো খাইতে পারি না, খাবার ভিতরে খাবার দিত হচ্ছে ওখানে পচা খাবার দিত, যে খাবারের ভিতরে ড্রেনের পানি নিয়ে এসে ছেড়ে দিত, যে খাবারটা হচ্ছে গন্ধ করতো প্রচণ্ড, এটা বোঝা যাচ্ছে যে ড্রেনের মানে ময়লা পানি নিয়ে আসছে। এবং হচ্ছে শুকনা মরিচের গুঁড়া ভিতরে মানে ছেড়ে দিত, যেন পরবর্তীতে আমাশয় হয়ে আমরক্ত হয়ে এটা আস্তে আস্তে যেন একটা মানুষ যেন দুর্বল হয়ে যায়। তো এখন খেতে পারি না, জোর করে এটা ফোর্স করে আমাকে খাওয়াইতো আর কি। তো আমি তো খেতে পারি না, 1-2 গাল খেয়ে আমি আর খেতে পারি না। তো ওই দিনকে আমার সেকেন্ড দিনের কথা বলতেছি। তো তখন আমাকে কিছুক্ষণের জন্য একটা রেস্ট দেয়, আবার ঠিক 3টার পর থেকে আবার তখন মাস শুরু করে আমাকে। তখন আসাদুজ্জামান আসে, এডিসির যে ওই সিডিসির যে প্রধান আসাদুজ্জামান এসে তখন আমাকে কয়েকটা অপশন দেয়, বলে যে হচ্ছে এই কয়েকটা অপশন দিচ্ছি, এই অপশনগুলো তুমি যদি মেনে নাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব, আর যদি না মানো তাহলে তোমাকে আমরা হচ্ছে সুন্দর করে একটা ক্রস ফায়ার একটা নাটক সাজাবো, নাই তুমি তো মরে যাবাই, এবং তোমাকে জাতির সামনে মিডিয়ার সামনে একটা জঙ্গি হিসেবে তোমাকে উপস্থাপন করব। তো আপনার পরিবার তো অনেক পরে জানতে পেরেছে, বা আপনি কোথায় আছেন সেটা কি জানতো তারা? আপনাকে কোথায় বন্দি রেখেছে? আমার ফ্যামিলি যখন কোম্পানির যখন প্রেশার দিয়েছে তখন তারা স্বীকার করে এবং বলে যে এখন সিডিডিসিতে তাকে নিয়ে গেছে, তার একদিন পরে তারা স্বীকার বলে আর কি। পরিবার তখন পরিবার হচ্ছে সিডিডিসির সাথে যোগাযোগ করে এবং সিডিডিসি টোটালি অস্বীকার করে এবং থানাতে যায় মামলা এর জন্য জিডি করার জন্য, তো জিডি নেয় না। তো পরবর্তীতে আমার ছোট ভাই খুব প্রেশার দিয়ে, যেহেতু একটা প্রভাব ছিল ওই জায়গা থেকে, এবং সংবাদ সম্মেলন করছে আর কি একটা। তো এই সাংবাদিক সম্মেলন করার পরে তখন একটা জিডি তারা গ্রহণ করে। জিডি গ্রহণ করার পরে তখন সংবাদ সম্মেলন করার পরে তখন সিডিডিসি তখন একটা প্রেশারে পড়ে এবং মানবাধিকার সংস্থার কাছে আমার ব্যাপারটা তুলে ধরে। তখন সেখান থেকে একটা তদন্ত যায়, তখন তারাও বুঝতে পারে যে এখানে আমি আসি অবস্থান করছে, আমাকে সিডিডিসি গুম করে রাখছে। তো জানার পর তখন তারা অস্বীকার করে, তারা এটা কৌশলে এড়িয়ে যায়। তো ঠিক 1.5 মাসের মাথায় তখন আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য আমাকে গাড়িতে বের করে নিয়ে যায়, আমাকে টোটাল ক্রস ফায়ার দেবে। কিন্তু তারা ওই যেহেতু সংবাদ সম্মেলন করছে যার কারণে আমাকে ক্রস ফায়ার দিতে পারে নাই, এবং তাদের প্ল্যান ছিল যে খাগড়াছড়ি বা বান্দরবন এই সাইডে একটা বড় ধরনের একটা নাটক করে, এখানে আমাদের সাথে আরও অনেক ছিল, গুম ছিল, তাদেরকে নিয়ে ব্রাশ ফায়ার দিয়ে একটা রাষ্ট্রীয়ভাবে একটা নাটক সাজানোর। তো আলহামদুলিল্লাহ সেটা তারা, যেহেতু সিসি ক্যামেরা ছিল এবং তারা একাধিক ডকুমেন্টগুলো আমার ফ্যামিলি তো করে সেগুলো হচ্ছে কালেকশন করেছে, যার কারণে আমাকে হত্যা করতে পারে নাই। ঠিক 10 মাসের মাথায় আমাকে মামলা দেয়, তার 1 মাস আগে হচ্ছে আমি টর্চারের কারণে আমি আবার সেন্সলেস হয়ে যাই। তখন তারা বাধ্য হয়ে আমাকে হচ্ছে পুলিশ হাসপাতালে ভর্তি করে।
সেখানে আমাকে 22 মিনিটের উপরে 22 মিনিট অক্সিজেন দেওয়া ছিল। সেই মেডিকেল সার্টিফিকেটও আমি এটা আদালতে আমি শো করছি। তো আমাকে টর্চারের কারণে আমি টোটালি সেন্সলেস হয়ে যাই এবং আমি ওই দিনকে আমি বুঝতে পারছি হয়তো আমার মৃত্যু হবে। তো ওরা আমাকে ট্রিটমেন্ট দেয়, ও ট্রিটমেন্ট দেওয়ার পরে তখন নিয়ে আসে তার 1 মাস পরে আমাকে আবার, অর্থাৎ 10 মাসের মাথায়, প্রায় আনুমানিক 10 মাস সে মাথায়, তখন তারা আমাকে মামলা দেয়। তখন আমার ফ্যামিলিকে তারা খবর দেয়। তো খবর দেওয়ার পর তখন আমার ফ্যামিলি আসে, আমার সাথে দেখা করতে আসে। তখন তারা দেখে যে আমার এই অবস্থা। তো আমি তখন দাঁড়াইতে, আদালতে না, সিডিটিসিতেই তখন আমাকে দেখা করার জন্য তারা ডাকে আর কি। তো সিডিটিসিতে তখন দেখা হলো। তারপর 3 দিন আমাকে রিমান্ডের জন্য নিয়ে আসলো। নিয়ে এসে 3 দিন রিমান্ডে তখন আমাকে বললো যে 164 দেওয়ার, বললো যে মিথ্যা, বললো যে অমুক ব্যক্তি, কার নাম বললো আমি চিনি না, বলছে চেনো, অথচ আমি তাকে কখনো আগেও দেখিয়ে নো। তো আমাকে বলতেছে যে তুমি এই 3 জন ব্যক্তিকে যেগুলো নাম শেখা দিচ্ছে, তুমি জাস্ট শুধু বলবা যে আমি তাদেরকে চিনি, ঠিক আছে, এতটুকু চিনি, এতটুকু বলবো, আদালতে গিয়ে আর কিছু বলবো। তো আমি আদালতে আমাকে তখন শো করে, তখন আমাকে বলে যে এই 3 জন ব্যক্তিকে চেনো? আমি বলছি না, আমি কাউকে চিনি না, অরিজিনাল চিনি না। তো বলছে তোমাকে কোথা থেকে ধরছে? তা আমি বলছি আমার অফিস থেকে ধরছে, কিন্তু আমাকে মামলা দেখাইছে কাফরুল থানা থেকে, আমাকে ওখান থেকে ধরছে এবং মামলা দিচ্ছে কাফরুল থানা, এবং আমাকে নারায়ণগঞ্জের কোন একটা জায়গায় বললো যে ওখান থেকে আমাকে ওখানে একটা প্রোগ্রাম করছে, ওখান থেকে সে পালা গেছে। অথচ আমি সেখানে আমি যাই নাই। আমার যদি ফোন লোকেশন যদি ট্র্যাক করে দেখা যায়, আমার হিস্ট্রিতেও আমার জীবনও ওখানে নাই। আমাকে অফিস থেকে ধরছে, একেবারে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে, এবং আমাদের কোম্পানির যে জিএম, এজিএম এবং সিও এবং কোম্পানির মালিক, তাদের প্রত্যেকেরই একেবারে রেকর্ড সহ আমাদের কাছে হিস্ট্রিগুলো আছে, এগুলো আদালতে দেওয়া হয়েছে। তো আমি তখন টোটালি অস্বীকার করছি, না আমি তাদেরকে চিনি না। তখন আমাকে 3 দিন রিমান্ড মঞ্জুর করে তারা আবার সিডিটিসিতে নিয়ে এসে তখন আমাকে হুমকি দামকে দেয়, তুই যদি সত্য বলিস তাহলে তোকে আবার কিন্তু ক্রসফায়ার দেবো, তুই জামিনে বের হবি, বের হওয়ার পরে তোকে আবার ধরে আবার মামলা দেবো, আবার বের হবে, আবার মামলা দেবো, ওই গেট থেকে তুই আর গেটের বাইরে বেরোতে পারবে না, জামিন হবে সাথে সাথে তোকে আবার মামলা দেবো। কারণ জামিন হলে পারে এই জামিনের পেপার প্রথম আগে আমাদের কাছে আসে, আমরা যদি এখান থেকে ক্লিয়ারেন্স দিই তাহলে জামিন হবে, না হলে হবে না। আবার জেলখানা থেকে যখন জামিন হওয়ার পরে যখন ছাড়বে, আমরা এখান থেকে যদি ক্লিয়ারেন্স দিই তাহলে তোকে ছাড়বে, না হলে ছাড়বে না। সুতরাং বের হওয়ার পরেও আমাদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, যে তুই কোথায় ঘুমছিলে, এগুলো কিচ্ছু বলা যাবে না। যে মামলা দেওয়া হয়েছে, তোকে তো ক্রসফায়ার দিতাম, কিন্তু তোর ফ্যামিলির এরকম ইয়ের কারণে, তোকে সমস্যার কারণে তোকে আমরা একটা মামলা দিলাম, ছোটো মামলা দিয়ে তোকে ছেড়ে দিচ্ছি, এরপরে আর কখনো আমাদের ব্যাপারে মুখ খুলবি না। তা আমি আমাকে যখন জামিন দিল, জামিন দেওয়ার পরে আমি জামিন সাথে সাথে বের হতে পারি নাই, 15 দিন আমাকে পুরো আটকায় রাখছে। এবং সিডিটিসির আরও অফিসাররা গিয়ে তখন আমাকে জিজ্ঞাসাবাদ করে, বলে যে তুমি এখান থেকে বের হয়ে আর কোনো কথা বলবো না, আমাদের ব্যাপারে কোনো কথা যদি বলো তাহলে আবার ধরে নিয়ে এসে তোমাকে মামলা দেওয়া হবে। এখন আপনার বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি মামলা চলমান। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, কারণ স্বাভাবিকভাবে একটা মানুষ যখন এই যে পরিস্থিতিগুলো, একটা কলঙ্কের দাগ যখন মানুষের মাথায় আসে, তখন স্বাভাবিকভাবে সে চাকরি বাকরি অন্যান্য দিক থেকে, কারণ আমার হাজিরা দিতে হয় প্রতি মাসে, এবং প্রতি মাসে একটা বড় একটা অ্যামাউন্ট আমাকে উকিলকে দিতে হচ্ছে। আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, প্লাস আমার কিছু গচ্ছিত সম্পদ ছিল, সেগুলো সিডিটিসি নিয়ে এনেছে। তো সব মিলে আমি অর্থনৈতিকভাবে প্লাস মানসিকভাবে প্লাস আমি আমার নিরাপত্তা, এখনও আমি যে নিরাপত্তা ভিতরে আছি বলা যায়, কারণ আগামী দিনে কি হবে আমি জানি না। তো ওই জায়গা থেকে আমার কাছে এখনও আনসিকিউর মনে হয় নিজের কাছে, এবং অর্থনৈতিকভাবে ফিনান্সিয়ালিভাবে আমি মারাত্মকভাবে বিপদগ্রস্ত। এই মামলা চালানোর মতো সেই সক্ষমতা এখন আমার নাই। এখন জানি না কতদিন এই মামলা চলবে। তো আমি আশাবাদী যে মামলাগুলো দ্রুত শেষ হয়ে যায়, তো আমার জন্য খুবই ভালো হবে। এবং এটা বর্তমান যেহেতু ফ্যামিলি চালিয়ে মামলা খরচ বহন করা খুবই কঠিন অবস্থা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন গুমের শিকার এক ভাইয়ের দুঃসহ স্মৃতির কথা, যে স্মৃতি শুনে আমার কিন্তু গা শিউরে উঠেছে, আপনাদেরও নিশ্চয় হয়েছে। এরকম গুমের শিকার যেন আর কেউ না হয় সেই প্রত্যাশাই করি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।